নাম কি? রাইট ফর্ম অফ ভার্বস। এটা হচ্ছে আমাদের টপিকটা। আচ্ছা, নতুন নিয়ম দেখো, আমি একটা নিয়ম পড়াচ্ছি। ইউ মাস্ট হ্যাভ হেয়ার the name of নজরুল। এটা তোমার ময়মনসিংহ বোর্ড 2020-এ এসেছে। এই ভার্বটার পরিবর্তন করো। যখন তোমাকে বলবে ভার্বটার পরিবর্তন করতে, এই ভার্বের আগে তোমাকে খেয়াল করতে হবে কি আছে। তুমি দেখলে একটা ভার্ব আছে, নাম হচ্ছে হ্যাভ। কি আছে? হ্যাভ। তো মূলত বাক্যটা যদি অ্যাক্টিভ হয়, কি বাক্য হয়? অ্যাক্টিভ। আমি বলছিলাম অ্যাক্টিভ আর প্যাসিভ দুই ধরনের বাক্য হয় রাইট ফর্ম অফ ভার্বসে। কয় ধরনের বাক্য? দুই, অ্যাক্টিভ, প্যাসিভ। কয় ধরনের বাক্য পাবা তুমি রাইট ফর্ম ভার্বে? বাক্যটা হয় অ্যাক্টিভ হবে, না হলে প্যাসিভ হবে। গত ক্লাসে কি অ্যাক্টিভ আর প্যাসিভ পড়াইছিলাম? অ্যাক্টিভ কে আর প্যাসিভ কি পড়াইছিলাম? দেখো, আমি তোমাদেরকে আগে অ্যাক্টিভ আর প্যাসিভ কে একটা দেখাই। আমি লিখলাম আই প্লে ফুটবল। আমি লিখলাম ফুটবল ইজ প্লেড বাই মি। বুঝতে হবে কিন্তু পড়াটা, খুব মনোযোগ। আই প্লে ফুটবল, এখানে প্লে অর্থ খেলা করা, এটা ভার্ব। এখানে এই খেলা করার কাজটা কে করতেছে? আই, মানে বাক্যের সাবজেক্ট কে করতেছে? এখানে বাক্যের সাবজেক্টে আইও থাকতে পারে, হিও থাকতে পারে, সিও থাকতে পারে, কারো নামও থাকতে পারে। এই সাবজেক্টে যে কেউই থাকতে পারে, এটা হবে নাউন অথবা প্রনাউন, যে কেউ থাকতে পারে। এখন এখানে এই যে প্লের কাজটা সাবজেক্ট কি করছে না অন্য কে করতেছে? মানে আমি লিখলাম আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এই খেলার কাজটা কে করতেছে? সাবজেক্ট। মানে আই মানে হচ্ছে সাবজেক্ট, কে করতেছে? এখানে যদি মনে করো এখানে হি থাকতো, তাহলে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, তাহলে ফুটবল খেলার কাজটা কে করতেছে তখন? হি, মানে বা সাবজেক্ট। তো যদি বাক্যের সাবজেক্ট কাজ করে, বাক্যের সাবজেক্ট, সেই বাক্যটা অ্যাক্টিভ বাক্য। কি বাক্য? অ্যাক্টিভ। তাহলে এই বাক্যটা একটা অ্যাক্টিভ বাক্য। কি বাক্য? অ্যাক্টিভ। কথা কি বুঝতে পেরেছো? কারণ এখানে বাক্যের সাবজেক্ট কি করছে? কাজ করছে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো দ্বিতীয় যে বাক্যটা, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে ফুটবল। বাক্যের সাবজেক্ট কি? ভার্ব হচ্ছে ইজ এবং প্লেড। ওকে, ভার্ব। লেখো ফুটবল ইজ প্লেড বাই মি। ফুটবল খেলা হয়েছে আমার দ্বারা। কার দ্বারা? আমার দ্বারা। তো এখন এই বাক্যের সাবজেক্ট কোনটা? ফুটবল কি নিজেকে নিজে খেলছে? খেলতেছে না, এটা অন্য কেউ খেলতেছে, অন্য কেউ। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? সে কি খেলতেছে? এই খেলার কাজটা কি ফুটবল করতেছে নিজে? এটা তো বাক্যের সাবজেক্ট। তো সাবজেক্ট কি কাজ করে এখানে? না, এটাই প্যাসিভ। যদি কোনো বাক্যের সাবজেক্ট কাজ না করে, সেই বাক্যটার নাম কি? প্যাসিভ। আর যদি বাক্যের সাবজেক্টটা কাজ করে, তার নাম কি? এই কথাগুলোকে বুঝতেছো তোমরা? তুমি যখন রাইট ফর্ম অফ ভার্বস করবে, ওখানেও তুমি অ্যাক্টিভও পাবে, প্যাসিভও পাবে। কথাকে বুঝতে পেরেছো? কয় ধরনের বাক্য পাবে? দুই ধরনের। আমি তোমাদেরকে এই এরকম আরো একটা বাক্য একটু মানে বোঝার জন্য দিচ্ছি, খেয়াল করো। এটা থাকুক, হ্যাঁ। আমি লিখলাম হি ইজ প্লেইং আমি লিখলাম হি ইজ প্লেইং ফুটবল। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলতেছে। দেখো এখানে একটা ইজ আছে, এটা কি ভার্ব? কে বলতে পারবে এটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব। এই টু বি ভার্বের পরে যে ভার্বটা বসছে, সেই ভার্বের সাথে কি বসছে? আইএনজি। আবার এখানে একটা কি ভার্ব আছে? টু বি ভার্ব। এটার পরে ভার্বের কয় নাম্বার ফর্ম বসছে? 3 নাম্বার। কয় নাম্বার? তাহলে এখানে তো টু বি ভার্বের পরে আইএনজি, এখানে টু বি ভার্বের 3 নাম্বার। এর কি পার্থক্য আছে না? আছে কিনা?
দুটাই ইজ আছে কিন্তু একটার পরে আইএনজি একটার পরে ভার্বের 3 নাম্বার। এখন তার মানে হলো এটা হচ্ছে অ্যাক্টিভ। এটা কি? যখন বাক্যটা অ্যাক্টিভ হবে তখন টু বি ভার্বের পরে ভার্বের সাথে কি বসবে? আইএনজি। আর যখন বাক্যটা প্যাসিভ হবে তখন টু বি ভার্বের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম বসবে? বুঝছনি কথাটা? তাহলে পার্থক্য আছে না? তো তোমাকে যখন রাইট ফর্ম অফ ভার্ব করতে দিবে বাক্যটা অ্যাক্টিভও দিতে পারে প্যাসিভও দিতে পারে। তো তুমি যখন টু বি ভার্ব দেখছো দেখার পরে তুমি কি করবা? হয় আইএনজি ব্যবহার করবা, নাহলে ভার্বের 3 নাম্বার ব্যবহার করবা। এর যে কোনো একটাই তো ব্যবহার করবা। এটা নির্ভর করবে কিসের উপর? বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ, এটা জানতে হবে তোমাকে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে অ্যাক্টিভ কি আর প্যাসিভ কি, পারবা? যখন বাক্যের সাবজেক্ট কি করে? কাজ করে, সেই বাক্যটার নাম কি বাক্য? অ্যাক্টিভ বাক্য। আর যখন বাক্যের সাবজেক্ট কাজ করে না তখন সেই বাক্যটার নাম কি বাক্য? ঠিক আছে, তাহলে এটা একটা অ্যাক্টিভ বাক্য, এটা একটা প্যাসিভ বাক্য। বুঝতে পেরেছো? প্যাসিভ হলে টু বি ভার্বের পরে ভার্বের কয় নাম্বার? 3 নাম্বার। আর অ্যাক্টিভ হলে টু বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি। পার্থক্য অবশ্যই আছে, এগুলো তোমাকে বুঝতে হবে। পারবে তোমরা? আচ্ছা, এবার দেখো আমি মেইন পয়েন্টে চলে যাই। কে হাসতেছে রে? তুমি কোনো বাক্যে টু বি ভার্ব দেখবে, কি ভার্ব দেখবে? টু বি ভার্ব। আর টু হ্যাভ ভার্ব, কি ভার্ব? টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ এন্ড হ্যাড। যখন তুমি কোনো বাক্যে টু হ্যাভ ভার্ব দেখবা, সেই ভার্বের পরে যে ভার্বটা তুমি ব্যবহার করবা, যদি ব্যবহার করতে হয়, সেই ভার্বটা ভি3 হবে। কি 3 হবে? কি 3? ভি3 মানে কোনটা? পাস্ট পার্টিসিপল ফর্ম। কোন ফর্ম? তাহলে এই হেয়ার, এই শব্দটার 2 নাম্বার কি? হেয়ার্ড, থার্ড হেয়ার্ড। তাহলে হেয়ার, হেয়ার্ড, হেয়ার্ড। কথাকে বুঝতে পেরেছো? এই ভার্বটা কি হবে? এই ভার্বটার পরিবর্তন করবে। তোমার তো হ্যাভ তো পরিবর্তন করবে না, হ্যাভ তো আছে অলরেডি। তোমাকে যদি বলে যে এই ভার্বটার পরিবর্তন করতে, এই ভার্বটা কি লিখবে? হেয়ারের পরিবর্তে তুমি কি লিখবে? আমি তোমাদেরকে আবারও বলি, মনোযোগ দাও। যদি কোনো বাক্যে টু হ্যাভ ভার্ব দেখো, কি ভার্ব? এরপরে যে ভার্বটা বসবে সেটা ভার্বের 3 নাম্বার হবে। কয় নাম্বার? কয় নাম্বার? 3 নাম্বার। মানে কোনটা? তাহলে এটা বসাবা। যদি এখানে রাইট থাকতো তো রাইটের পরিবর্তে কি লিখতা? রিটেন। কি লিখতা? রিটেন। যদি এখানে থাকতো মনে করো ইট, ইট থাকলে লিখে দেয় ইটেন। কথাকে তোমরা বুঝতে পেরেছো? তাহলে এই জিনিসটা বুঝছো কিনা সবাই? তাহলে এখন নিয়মটা তাহলে কি লিখবা বলো? নিয়মটা কি লিখবা? নিয়মটা কি লিখবা? নিয়মটা হচ্ছে নিয়ম। টু হ্যাভ ভার্বের পর যে ভার্ব বসবে তা অবশ্যই ভি3 অথবা পাস্ট পার্টিসিপল হবে। এই কথাটা তোমরা সবাই লিখো। এখানে লেখা থাকবে হি, এখানে থাকবে বি। আওয়ার ন্যাশনাল ওয়েট। আচ্ছা দেখো, খেয়াল করো, এখানে আছে বি। কি লেখা আছে? পরে পরে লেখালেখি পরে। আমি বারবার বলেছি লেখালেখি পরে। এগুলা লেখাতে আমি কি কেটে দিই সবগুলো? কিন্তু কোনোটাই কাটি না। তার মানে তোমাকে পরেরটা কি করতে হবে? বুঝতে হবে, আগে কথা বুঝতে হবে। যদি তোমার ওখানে এই যে এরকম থাকবে, অনেকগুলো ভার্ব থাকবে না, ওখানে একটা থাকবে বি। বি মানে কি ভার্ব? বি ভার্ব। বি মানে কি ভার্ব? বি ভার্ব। বি ভার্ব কোনগুলো মনে আছে? এম, ইজ, আর, ওয়াজ, আরো আছে টু বি ভার্ব, আরো আছে বিং, এগুলো আছে। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে। এখন আপাতত এগুলো জানি, এম ইজ আর, ওয়াজ আর। এম ইজ আর এর মধ্যে এম ইজ আর প্রেজেন্ট টেন্স, ওয়াজ আর এম ইজ আর
ওয়াজ ওয়ার পাস্ট টেন্স। এর মধ্যে এম ইজ একবচন আর ওয়াজ ওয়ার এটা জানতে হবে তোমাদেরকে। টু বি ভার্ব গুলো হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার। এম ইজ আর প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়ার পাস্ট টেন্স। এম ইজ একবচন আর ওয়াজ ওয়ার। আচ্ছা, যখন এখানে বি থাকবে তখন তোমাকে এই পাঁচটা ভার্বের যে কোনো একটা ব্যবহার করতে হবে। তাহলে বলছে তিনি আওয়ার ন্যাশনাল পোয়েট, তিনি আমাদের জাতীয় কবি। তিনি যে আমাদের জাতীয় কবি এটা তো আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। এই বাক্যের ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট টেন্স। কি টেন্স? কোনটা ব্যবহার করতে হবে? প্রেজেন্ট। আজ থেকে 20 বছর 100 বছর পরেও তিনি আমাদের জাতীয় কবি। এর কোনো পরিবর্তন হবে? তিনি আগেও ছিলেন। তার মানে এখানে কোনো পাস্ট টেন্স বা ফিউচার টেন্সের কোনো বি বললে পাস্ট কিংবা ফিউচার কোনোটাই ব্যবহার করা যাবে না। কারণ এটা এই লাইনটার অর্থ এমন না যে তিনি আগে জন্মগ্রহণ করেছিলেন। যদি এরকম থাকতো হি বি এরপরে বর্ন এত তারিখে এরকম লেখা থাকতো, তখন বসাইতাম ওয়াজ অথবা ওয়ার বা পাস্ট টেন্স। জন্ম তো আগে না। যদি জন্মের কথা বলি তাহলে তিনি জন্ম তো আজকে করেন, আগে করেছেন, তাহলে কোন টেন্স? তাহলে ওয়াজ অথবা ওয়ার বসানোর চিন্তা করতাম। কিন্তু এখানে যেহেতু বলছে তিনি আমাদের জাতীয় কবি, তার জাতীয় কবি তো সবসময়, সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্স হবে। কি টেন্স হবে? প্রেজেন্ট। সেক্ষেত্রে আমাকে এম ইজারের কোন একটা ব্যবহার করতে হবে। দেখো প্লিজ আগে কথা বলো, এখানে এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। এম এর ব্যবহার হয় কার সাথে? হি কয়জনকে বোঝায়? একজনকে বোঝায়। তাহলে হয় এম না হলে ইজ, যে কোনো একটা বসবে। এম তো বসে কার জন্য? বাকি আছে কি? তাহলে এখানে আমরা ইজ বসাবো। হি ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। পড়াটা বুঝছো কিনা বলো? ক্লিয়ার? এটি দেখবে। তাহলে এম ইজ আর ওয়াজ আর ব্যবহার করবে। তাহলে বাক্যটার স্ট্রাকচার অনুযায়ী প্রেজেন্ট হবে না পাস্ট হবে, একটু বুঝে নিবা। যখন ঘটনাটা মনে করবা যে এটা পাস্টের, তখন ওয়াজ ওয়ারের ব্যবহার করবা। যদি প্রেজেন্টের দেখো তাহলে এম ইজ এর ব্যবহার করবা। ঠিক আছে? এবার আরেকটা লাইন আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই এখন যে লাইনটা দেখাবো সেটা খুব গুরুত্বপূর্ণ। এটার অর্থটা একটু বুঝো আগে, তারপর। বিয়ার অর্থ জন্মগ্রহণ করা। বিয়ার অর্থ কি? জন্মগ্রহণ করা। হি এখানে বিয়ার আছে ইনটু এ পুর ফ্যামিলি। তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এ বাক্যের সাবজেক্ট কোনটা? তো জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। তাহলে বাক্যের সাবজেক্ট কি কাজ করে? এখানে করে। তাহলে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? এই বাক্যটা কি? তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করেছিলেন, হি কি কাজ করছে এখানে? না। সেক্ষেত্রে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? এটাকে বুঝতে হবে। বাক্যটা হচ্ছে এখন বর্তমানে প্যাসিভে আছে। এখন দেখো এই বিয়ার শব্দটা আছে, এটাকে আমরা প্যাসিভ বানাবো। তাহলে আমাদেরকে ভয়েসে যেতে হবে। একটা ভয়েস করাবো তোমাদেরকে, খেয়াল করো। আমি লিখলাম হি প্লেস ক্রিকেট। আমি এই বাক্যটাকে প্যাসিভ করব। কি করব? পরেরটা আগে বোঝো, তারপরে প্যাসিভ করতে হলে এই ক্রিকেট কোথায় চলে আসবে? সাবজেক্টে। হিটা কোথায় চলে যাবে? কোথায়? বাই হিম। আচ্ছা, এই বাক্যটার ভার্ব কি? প্লেস। এটা প্রেজেন্ট টেন্স। এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য একটা শর্ত হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব থাকতে হবে। কি ভার্ব? কোনো অক্সিলারি ভার্ব ছাড়া কোনো বাক্য প্যাসিভ করা যাবে না। এই বাক্যে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? না থাকলে আনতে হবে। না থাকলে, যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে সেই বাক্যটাকে প্যাসিভ করার জন্য কি আনতে হবে? অক্সিলারি ভার্ব আনতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা আনতে হবে? এম ইজ আর ওয়াজ ওয়ার। কি আনতে হবে? এম ইজ আর কি করার জন্য? বাক্যটাকে প্যাসিভ করার জন্য।
যদি কোনো বাক্যে অক্সিলারি ভার্ব না থাকে সেই বাক্যকে প্যাসিভ করার জন্য অক্সিলারি ভার্ব আনতে হবে। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে এই বাক্যটাকে প্যাসিভ করতে হলে অক্সিলারি ভার্ব কি করতে হবে? আনতে হবে। সেগুলো কোন অক্সিলারি ভার্বগুলো? am is are was are। am is are কোন টেন্স? was are past tense। ওকে, এগুলো। এখন প্যাসিভ মানে অক্সিলারি ভার্ব লাগবে। প্যাসিভ মানে মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম। কয় নাম্বার? এটা 1 নাম্বার থাকুক তাও 3 নাম্বার বানাইতে হবে, 2 নাম্বার থাকুক কয় নাম্বার বানাইতে হবে? 3 নাম্বার। 3 নাম্বার থাকলে এটাকে কয় নাম্বার রাখতে হবে? 3 নাম্বার। কথাকে বুঝছো? সহজ কথা। তাহলে কোন বাক্যকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব ছাড়া প্যাসিভ করা যাবে না। আবার একটা বাক্যকে অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে চাইলে সেই বাক্যটার মেইন ভার্ব যেটা, সেটা ভার্বের কয় নাম্বার ফর্ম হবে? 3 নাম্বার ফর্ম। কয় নাম্বার? তাহলে দেখো এখানে আছে প্লেজ, এস আছে, এটা প্রেজেন্ট টেন্স। এটা কি টেন্স? প্রেজেন্ট টেন্স। কোন ভার্বের সাথে এস দেখবা মানে এটা প্রেজেন্ট টেন্স। এটা একদম মুখস্থ করে ফেলো। কোন ভার্বের সাথে কখন এস হয়? যখন বাক্যটা প্রেজেন্ট টেন্স হয়। কোন টেন্স? ওই যে ভার্বের সাথে এস বা এস বসার শর্ত কয়টি? 3টি। সাবজেক্ট থার্ড পারসন হবে, সাবজেক্ট একবচন হবে, বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট হতে হবে। তার মানে এই বাক্যটা কোন টেন্সে আছে? এখন প্রেজেন্টে। তাহলে এই ভার্বটা প্রেজেন্ট, তাহলে এইটার কয় নাম্বার ফর্ম বসবে বলছিলাম? এটা মেইন ভার্ব, তাহলে এটার 3 নাম্বার। তাহলে একটা কাজ, দুইটা কাজ, 3টা কাজ কমপ্লিট করলাম। কথা কি বুঝছো? 3 নাম্বার ফর্ম বসাইলাম। কিন্তু এখানে একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব নেই। এই বাক্যে একটা অক্সিলারি ভার্ব লাগবে। এটা প্রেজেন্ট টেন্স হইলে ব্যবহার করতে হবে am is are। কি ব্যবহার করতে হবে? যদি এই ভার্বটা পাস্ট টেন্স হইতো? বুঝছো কথাটা? এই তুমি কথাটা বুঝছো? এই ভার্বটা যদি প্রেজেন্ট হয় তাহলে কি ব্যবহার করতে হবে? am is are। এই ভার্বটা যদি পাস্ট টেন্স হয় was were। ক্লিয়ার কথাটা? ওকে। তাহলে এটা যদি প্রেজেন্ট তাহলে am is are এর কোন একটা ব্যবহার করবে এটার সাথে। তো ক্রিকেট কোন পারসন? কয় বচন? ক্রিকেট মানে এক বচন। ক্রিকেট কয় বচন? তাহলে am অথবা is, am অথবা, তাহলে ক্রিকেটের সাথে কি am বসবে না is বসবে? তাহলে লাগবা ক্রিকেট ইজ প্লেড বাই হিম। বুঝতে পেরেছো কথা? তাহলে এটা অ্যাক্টিভ, এটা কি প্যাসিভ। এটা অ্যাক্টিভ, এটা। এখন আমি এই যে এতগুলো পড়াইলাম, এটা মূল কথা হচ্ছে আমরা এখানে যাব। এই বাক্যটাকে আমরা যদি প্যাসিভ করতে চাই, এটা কিন্তু সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট সাবজেক্টটা নেওয়ার দরকার নাই, নিতে হবে না। কিন্তু এটা এমনিও প্যাসিভ করা মানে এটাকে প্যাসিভ করব। প্যাসিভ করার নিয়ম হচ্ছে এই হি এর জায়গাতে থাকবে। কথাকে বুঝতে পেরেছো? তাহলে মেইন ভার্বের কয় নাম্বার ফর্ম বসবে বলছিলাম? কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে বিআর এর 3 নাম্বার হচ্ছে বিআর বোর বোর্ন। আর এখানে খেয়াল করে দেখো, তিনি যে জন্মগ্রহণ করেছেন আজকে না আগে, তাহলে সেক্ষেত্রে কি am is are ব্যবহার করবো না was are ব্যবহার করবো? হি এর সাথে কি was বসবে না were বসবে? তাহলে লিখতে হবে, তাহলে হি ওয়াজ বর্ন ইনটু এ পুর ফ্যামিলি। তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এটা কিভাবে বুঝছো কিনা? পারবে? তাহলে তুমি যখন রাইট ফর্ম অফ ভার্বস করবে, অ্যাক্টিভ আর প্যাসিভ এগুলা খেয়াল করতে হবে। কথা কি ক্লিয়ার? ওকে, এটা তোলো। আচ্ছা, এতক্ষণ কথা বলেছো, আর কথা বলা যাবে না। হ্যাঁ, এবার বুঝো। সবাই রেডি? বুঝো। লেখা হচ্ছে হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট। হোয়েন মানে যখন, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার মানে প্রথম বিশ্বযুদ্ধ। হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছিল। তো প্রথম বিশ্বযুদ্ধ কখন হয়েছে? 1914 সালে। কত সালে? এই ঘটনাটা কি আজকের না আগের? যদি আগের কোনো ঘটনা হয়, আগের কোনো ঘটনা হয়, সেই বাক্যটার ভার্বটা পাস্ট ইনডিফিনিট হবে। কি হবে? কোন ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট। ওকে, আচ্ছা। তাহলে কি দেখে বুঝবা যেটা পাস্ট ইনডিফিনিট হবে? অতীতের কোনো ঘটনা। অতীতের কোনো ঘটনা, যেমন আমি বললাম যে আমি স্কুলে আই
গো টু স্কুল ইয়েস্টারডে। আচ্ছা, ইয়েস্টারডে তো একটা টাইম বুঝাচ্ছে না? এটার দ্বারা অতীতের একটা সময়কে বোঝাচ্ছে। এই বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট। কোন ইনডিফিনিট? তখন গো এর পরিবর্তে আমাকে লিখতে হবে ওয়েন্ট। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। তাহলে হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছিল, এটার দ্বারা একটা সময়কে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে। যদি কোনো বাক্য এরকম সময় বোঝায়, এই বাক্যটা বেসিক্যালি পাস্ট ইনডিফিনিট হয়। কোন ইনডিফিনিট হয়? পাস্ট ইনডিফিনিট। তাহলে সেক্ষেত্রে এই যে যখন বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়লো, হি জয়েন দ্য আর্মি, তিনি আর্মিতে যোগদান করেছেন না করেছিলেন? তখন জয়েনের এটার পাস্ট টেন্স লাগবা। জয়েনের পরিবর্তে কি লাগবা? জয়েন্ট। হি জয়েন্ট দ্য আর্মি। কথাকে বুঝতে পেরেছো? এইটাকে ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? কি দেখে বুঝছো যে এটা পাস্ট ইনডিফিনিট হবে? কোন লাইনটা পড়ে বুঝছো তোমরা? হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছিল, এই লাইনটা পড়ে, তার মানে লাইনগুলো পড়তে হবে তোমাকে। তাহলে এটা একটা স্টোরি, এটা অতীতের একটা গল্প। সেক্ষেত্রে এই বাক্যটার ভার্বটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, ইনডিফিনিট টেন্সে ভার্ব থাকে কয়টি? কে বলতে পারবে? এখানে এটা ইনডিফিনিট না, এখানে ভার্ব কয়টি? একটি। ইনডিফিনিটে একটি থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। এই দুই ধরনের বাক্যে ভার্ব থাকবে কয়টি? এই যে এত পড়াশোনা করছো, বেসিক নলেজ জানতে হবে তোমাকে। এটা একটা পাস্ট ইনডিফিনিট, এই বাক্যে ভার্ব একটি। তাহলে ইনডিফিনিট টেন্সে ভার্ব থাকবে কয়টি? একটি। প্রেজেন্টে একটা, পাস্টে একটা, ফিউচারে কয়টা? দুইটা। ফিউচারে কয়টা? ফিউচার ইনডিফিনিটে দুইটা, প্রেজেন্ট ইনডিফিনিটও একটা, পাস্ট ইনডিফিনিটও একটা। বুঝতে পেরেছো কথাটা? ওকে। তবে বাক্যটা হাবোধক হতে হবে। কি বোধক? এই বাক্যটা হাবোধক, কিন্তু না বোধক হইলে আবার তো ডু নট বসবে। ভার্ব করা থাকে ইনডিফিনিটে তখন দুইটা। কথা কি বুঝছো? যদি বাক্যটা হাবোধক হয়, কি বোধক? হাবোধক। তাহলে এই বাক্যের এই ভার্বের সাথে ভার্বটা হবে কয়টা? একটা। তাহলে এটা একটা পাস্ট ইনডিফিনিট। এটা হয়েছে, এটা বুঝছো কিনা কেন হয়েছে জয়েন্ট? সবাই বুঝছো এটা? পারবা এটা? আচ্ছা, এটা তুলছো তোমরা সবাই? এটা তুলে ফেলো। এই কথাটাকে লিখতে হবে। অতীত নির্দেশক, যেমন কোনো বাক্যে যদি এরকম থাকে, আমি লিখে দিই। কোনো বাক্যে যদি থাকে ইয়েস্টারডে, লাস্ট নাইট, এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক। দেখো, এই শব্দগুলো হচ্ছে ইয়েস্টারডে মানে গতকাল না? এই শব্দগুলো যদি কোনো বাক্যে থাকে, এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট। কোন ইনডিফিনিট? সাধারণত পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, এটা অতীতের একটা ঘটনা। ওকে, খেয়াল করো, কথা বলা শেষ হয়েছে? ওকে ফাইন, খেয়াল করো। এখানে আমি মোট দুইটা ভার্ব এখানে ব্যবহার করেছি। ওকে, ওর তো হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা। এখন উই কোন পার্সন? উই কোন পার্সন? আই আর উই ফার্স্ট পার্সন, তাই না? ইউ আর এই তিনটা ছাড়া বাকি সব থার্ড পার্সন। তাহলে উই ফার্স্ট পার্সন, এক বচন না বহু বচন? উই অর্থ কি? এটা এক বচন না বহু বচন? তাহলে যদি বাক্যের সাবজেক্ট বহু বচন হয়, তার ভার্ব হবে বহু বচন। তার ভার্ব কয় বচন হবে? যেই পার্সনই হোক, এটা সাবজেক্ট বহু বচন, ভার্ব বহু বচন। তাহলে এই ভার্বের সাথে কি এস বাই এস বসবে? এস বাই এস বসার শর্ত কিন্তু সাবজেক্ট কোন পার্সন হইতে হইব? থার্ড পার্সন। কয় বচন হইতে হইব?
এক বচন। কয় বচন দিব? এটা কয় বচন? এটা কয় বচন? এই কথাগুলো বোঝো। উই অর্থ আমরা, একজন না অনেকজন, এ বহু বচন। তাহলে এই ভার্বের সাথে কখনোই এস বাই এস বসবে না। কথাটা বুঝছো কিনা বলো? তাহলে এস বাই এস বসার কিন্তু শর্ত আছে, তাই না? তার মানে এই ভার্বের সাথে কি এস বাই এস বসবে? যেটা আছে এটা বসাই দিবা। এই ও উত্তরও কি ও, এটার কোনো পরিবর্তন নাই। বুঝছো কিনা কথাটা বলো? কেন আমি এর সাথে এস বাই এস কিছু বসাই নেই? কেন বসাই নেই বলো? কেন? কারণ এটার সাবজেক্টটা বহু বচন, এই জন্য এটার সাথে এস বাই এস বসবে না। ক্লিয়ার? যেটা আছে সেটাই বসে যাবে। কথাকে বুঝতে পেরেছো? তাহলে তোমরা এই কথা লিখো, বাক্যের সাবজেক্ট বহুবচন হইলে তার ভার্ব হবে বহুবচন, বাক্যের সাবজেক্ট একবচন হলে তার ভার্ব হবে একবচন। ভার্বের সাথে যখন তুমি এস বা ইএস দেখবা তখন ওই ভার্বটা একবচন। কয় বচন? একবচন। আর কোনো ভার্বের সাথে এস বা ইএস না দেখলে এটা কয় বচন? বহুবচন। এখন এখানে একটা আছে ব্যস্ত, এটা ব্যবহার করব। এখন এটার আগে কি আছে? এটা ফর। কি আছে? ফর। ফর কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবে? এনি আইডিয়া? প্রিপোজিশনের নাম শুনছো? প্রিপোজিশন। এই ফর একটা কিসের নাম? কিসেতে বসে? বলতে পারবা? কিছু প্রিপোজিশনের নাম লিখো। ইন, অফ, ফর। গুড। উইদাউট, বিফোর। হ্যাঁ হ্যাঁ হবে। আফটার। আচ্ছা আপাতত এগুলো লিখো, এগুলো আগে লিখো। ইন, অফ, ফর, উইদাউট, বিফোর, আফটার, এগুলো লিখো। এগুলোর নাম কি? এগুলোর নাম লিখো। ওকে দেখো, এইটার আগে একটা প্রিপোজিশন আছে। কি আছে? প্রিপোজিশনের পর, এই প্রিপোজিশনগুলোর পরে দেখো, এই প্রিপোজিশনগুলোর পরে এখান থেকে এখান পর্যন্ত এই প্রিপোজিশনগুলোর একটা পড়াইতেও দেয় না, কিছু করতে দেয় না, আজব কাহিনী মেয়েটার। কোন প্রিপোজিশনের পরে কোন ভার্ব বসলে সেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কি যোগ করতে হয়? লেখো, এই প্রিপোজিশনগুলোর পর কোন ভার্ব বসলে সেই ভার্বের সাথে আইএনজি বসবে। এটা ব্র্যাকেট দিয়ে লিখে ফেলো, এটা পাশে লিখে ফেলো, টান দিয়ে লিখে ফেলো। এই প্রিপোজিশনগুলোর পর কোন ভার্ব বসলে সেই ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, এটা নিয়ম। লেখছো? আচ্ছা, তো এই প্রিপোজিশনগুলোর পর কোন ভার্ব বসলে সেই ভার্বের সাথে কি যোগ করতে হবে? আইএনজি। তারপরে একটা কাজ লিখো, এনবি। এনবি, এনবি মানে হচ্ছে নোট, তাই তো? এটা মানে হচ্ছে তবে টু প্রিপোজিশনের পর পর V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এগুলো লিখো।